আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন ছাত্র শিবিরকে গুপ্ত বলার তীব্র প্রতিবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আপনারা জানেন যে সারা বাংলাদেশ এখন গুপ্ত গুপ্ত নিয়ে উত্তাল। জাতীয়তাবাদী ছাত্রদল একটা চমৎকার সুন্দর কর্মসূচি দিয়েছে এবং এটা খুবই মজার কর্মসূচি। তারা কিছুই করছে না, দেয়ালের মধ্যে গুপ্ত লিখছে। গুপ্ত কে তা বলছে না, গুপ্ত কারা তা বলছে না, কিন্তু চেতে যাচ্ছে ছাত্র শিবির। ঘটনাটা শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় না, চট্টগ্রামের একটা কলেজে, যেখানের মধ্যে দেয়াল লিখন ছিল যে ছাত্রলীগ এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ। সরি, কথাটা ছিল ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ নিষিদ্ধ ক্যাম্পাস। তো সেখানে ছাত্র রাজনীতির ছাত্র কেটে দিয়ে ওইখানের মধ্যে গুপ্ত লিখে দিয়েছে ছাত্র দলের ছেলেরা, গুপ্ত রাজনীতি এবং ছাত্রলীগ নিষিদ্ধ ক্যাম্পাস। গুড। চেতে গেল ছাত্র শিবির। কেন? আমাদের দেয়াল লিখনের উপরে জাতীয়তাবাদী ছাত্র দল এসে কেন দেয়াল লিখনটা নষ্ট করেছে বা দেয়াল লিখনের উপর লিখেছে? ভাই, যদি ছাত্র রাজনীতি না থাকে, ওইখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকে, তাহলে তোমরা কারা? তোমাদের দেয়াল লিখন হলো কেমনে এবং তোমরা চেতে গেলা কেন? এর কারণ হচ্ছে ছাত্র শিবির সে থাকবে, বাকি কেউ থাকতে পারবে না। সেটাই হচ্ছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাস। এই ঘটনাটা দেশের বিভিন্ন জায়গায় তারা আগেও করেছিল, বুয়েটে তারা করে সাকসেসফুল হয়েছে, এবং বিভিন্ন জায়গায় 5 আগস্টের পরবর্তীতে যখন ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে তাড়িয়ে দেওয়া হলো, তার পরবর্তীতে তারা এই মুখোশ শুরু করেছে। প্রিয় দর্শক, শুরু করেছিলাম কেন তাদেরকে গুপ্ত বলা যাবে না। গুপ্ত বলা যাবে না এই কারণে, গুপ্ত রাজনীতি কিন্তু এত খারাপ রাজনীতি নয়। ছাত্র শিবির যে জিনিসটা করে সেটা হচ্ছে গুপ্ত রাজনীতি নয়। গুপ্ত রাজনীতি কোনটা? গুপ্ত রাজনীতি হচ্ছে কোনো একটা কারণে আপনার নিজের রাজনীতি করতে পারছেন না, আপনি আন্ডারগ্রাউন্ডে চলে যাবেন এবং সেখানে আপনার নিজের দলীয় কার্যক্রম চালাবেন। যে ঘটনাটা আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে ঘটেছে। বাম রাজনীতিবিদ যারা ছিলেন তারা একটা সময়, বিশেষ করে পাকিস্তান আমলে যখন কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করে দেওয়া হলো, যারা শ্রমিক রাজনীতি করতেন, যারা বাম রাজনীতি করতেন, তারা তাদের সংগঠনগুলোকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে গেলেন এবং তারা আন্ডারগ্রাউন্ডে অপারেট করতেন। এটা হচ্ছে গুপ্ত রাজনীতি। গুপ্ত রাজনীতির থেকে অন্য যে রাজনীতি আমরা শিবিরের দিকে ইঙ্গিত করছি, সেটা আসলে গুপ্ত রাজনীতি নয়, সেটা হচ্ছে মুনাফিকের রাজনীতি। আমার কাছে তাই মনে হয় যে ছাত্রদলের লোকজনের উচিত মুনাফিকের মুক্ত রাজনীতি চাই বলে ক্যাম্পাসে এবং বিভিন্ন জায়গায় প্রচারণা করা। মুনাফিক কারা? মুনাফিক হচ্ছে তারা যারা অন্যের সাথে মিশে যায়, তাদের খুব ক্লোজ দেখায়, তাদের খুব কাছের লোক দেখায় এবং যথাসময়ে বেইমানি করে। আমরা শিবিরের যে ঘটনাগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে মুনাফিকের রাজনীতি। এবং মূল মুশকিলটা হচ্ছে কেন এটাকে চ্যালেঞ্জ করা দরকার, এরা গোটা বাংলাদেশের রাজনীতিটাকে নষ্ট করে ফেলছে, নোংরা করে ফেলছে, অবিশ্বাস তৈরি করে ফেলেছে চারিদিকে। এটা হতে পারে না। আমি ছাত্র শিবিরকে তাদের নিজেদের রাজনীতি করার অধিকারের বিষয়ে আমি মনে করি যে তারা তাদের রাজনীতি করতে পারে। কারো পছন্দ হলে সেখানের মধ্যে যুগবে, কারো পছন্দ না হলে সেটাকে বিরুদ্ধে তারা কথা বলবে। কিন্তু এই যে বিভিন্ন ছাত্র সংগঠনের ভিতরে ঢুকে এবং অধিকাংশ ক্ষেত্রে সাধারণ ছাত্রছাত্রী ব্যানার দিয়ে এরা যে রাজনীতিটা করছে, এটা এখন চ্যালেঞ্জ করার প্রয়োজন আছে। কারণ যে কথাটা বলছিলাম, রাজনীতিটাকে তারা একেবারে নীতির রাজা, যেটাকে বলা হতো নীতির রাজা থেকে রাজনীতি, এটাকে ধ্বংস করে এরা মুনাফিকের রাজনীতি শুরু করে দিচ্ছে। সুতরাং রাজনীতি রাখে নাই, মুনানীতি শুরু করে দিয়েছে বা মুনাফিকি নীতি শুরু করে দিয়েছে এরা। এরা শুধুমাত্র যে ছাত্রলীগের সাথে হয়েছে তা কিন্তু নয়। এরা কিভাবে এই জিনিসগুলো ডিস্টার্ব করে আপনারা দেখেন। এই যে বহুল আলোচিত বুয়েটের আবরার হত্যা যে ঘটনাটা ঘটেছিল, আমরা সকলেই জানতাম যে ছাত্রলীগ এটার সাথে জড়িত। এইটার জন্য ছাত্রলীগকে ভুগতে হয়েছে। 20 জনের মতো লোককে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে তখন, এবং এটার বিচার হয়েছে, এবং তারপরও সারা বাংলাদেশের লোকজন ধিক্কারে ফেটে পড়েছে। 5 আগস্টের পর আমরা কি দেখলাম? বহুল আলোচিত এই আবরার হত্যা মামলার মূল যে আসামি, তাকে 5 আগস্ট ছেড়ে দেওয়া হয়েছে কারাগার থেকে। এদের উকিল কে ছিল? শিশির মনির। সুশীর মনিরকে ছাত্র শিবিরের এককালীন সময়ের সভাপতি, খুব সম্ভবত কেন্দ্রীয় সভাপতি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং জামাতের নেতা, সুনামগঞ্জ থেকে এবার তিনি নির্বাচন করেছিলেন, জামাতের নেতা হিসেবে প্রতিষ্ঠিত। এই আইনজীবী কিন্তু এদের পক্ষে দাঁড়িয়ে ফাইট করেছিলেন এবং 5 আগস্টের সময় এদেরকে ছেড়ে দেওয়া হলো। 5 আগস্টে এদের মূল আসামি চলে গেল। এবং শুধু তাই নয়, ইউনূস সরকার এটাকে গোপন রাখলো বেশ কয়েক মাস। যখন আসামিকে আদালতে হাজির করা হয় না, একটা সময় যখন হই হই রই রই শুরু হলো, আদালতে প্রশ্ন ওঠা শুরু হলো, তখন ইউনূস সরকারের পিপি সাহেব মিনমিন করে বললেন, তো 5ই আগস্ট,
পালায় গেছে আর কি। প্রশ্ন হচ্ছে তাহলে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যে বাংলাদেশের যত ধরনের সন্ত্রাস হয়, যত ধরনের কুকাণ্ড ঘটে থাকে, এগুলো এইসব মুনাফিকরা করে থাকে, যাদের সাথে শিবিরের সংশ্লিষ্টতা শুধু এইবারই প্রমাণিত হয়েছে তা কিন্তু না। অসংখ্য কাহিনীতে আপনারা দেখবেন যে ঘটনাগুলো অনেক ধরনের সন্দেহজনক ঘটনা তৈরি হয়েছে এবং এগুলোর জন্য তারা দায়ী। আপনি 5ই আগস্টের ঘটনা দেখেন, সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে জামাত। 5ই আগস্টের বিকেল থেকে তারাই ক্ষমতায়, তারাই সরকারে, তারাই এটা করে, তারাই ওইটা করে, তারাই ইউনুসকে বসায়, তারাই তাদের নেতা, ওইটার নাম কি যেন, যে 26 লক্ষ ভারতীয় কয় মিথ্যাবাদীটা, আসিফ নজরুল এবং অন্যান্য বাটপারগুলাকে নিয়ে তারা ক্ষমতায় বসলো। কিন্তু যদি দেখেন 5ই আগস্টে এই যে এখন সাদিক কায়েম সহ যে ছাত্র নেতারা তৈরি হয়েছেন, এদের ভূমিকা কি 5 আগস্ট পর্যন্ত যদি প্রশ্ন করেন, আপনি দেখবেন যে সরাসরি এদের ভূমিকার জায়গাটা নাই। কিন্তু তারা তাদের সেকেন্ড সৈনিক যেগুলো ছিল, নাহিদ এবং অন্যান্য যারা এখন এনসিপি করে, এদেরকে সামনে দিয়ে তারা এই কাজটা করেছে। এবং 5 আগস্টের পরে আমাদের আবাল বাঙালি বললে তো আবার অনেকে মাইন্ড করবেন, আমাদের লাল বদর বাঙালিরা যারা বিশ্বাস করেছিলেন যে না এরা বিপ্লব আশা, আমাদের দল নিরপেক্ষ সাধারণ ছাত্র, এরা এখন মাথা চুলকায় এনসিপি জামাতের লয়ে গেছে, এটা আগে বুঝি নাই। তো এনসিপি তো জামাতের সাথে যাবে, শুধু তাই না, মানে আমার তো নাহিদরে দেখলে এখন মায়াও লাগে, লজ্জাও লাগে। লোকটা শফিকের পিছনে পিছনে ব্যাগ ধরে হাঁটে, স্মৃতিসৌধে তিন কলাম পিছনে গিয়ে দাঁড়ায় থাকে, মানে একেবারে চাকর বাকর ট্রিটমেন্টের মধ্যে আছে। ভাই তাদের আভ্যন্তরীণ মামলা, এটার মধ্যে আমি ঢুকবো না। কিন্তু এই গোটা জিনিসটাকে এই যে মুনাফিকি একটা রাজনীতির মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, এটা এখন প্রতিরোধ করার প্রয়োজন আছে। এবং এই প্রতিরোধের জন্য শুধুমাত্র যদি এটা ছাত্রদল করে সেটা কিন্তু না, বাকি সবাইকেই কিন্তু এটার মধ্যে জড়িত হবে, কথা বলতে হবে। জামাত শিবিরের রাজনীতি তারা তাদের রাজনীতি করবে, কিন্তু সেটা প্রকাশ্যভাবে করতে হবে। তারা বিভিন্ন সংগঠনের মধ্য দিয়ে এই কাজগুলো করে থাকে। আপনি যেমন ধরা যাক আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে আম্মার সাহেব আছেন, তিনি কিন্তু শিবিরের বাইরে গিয়ে নির্বাচন করলেন, উনি কিন্তু শিবির করেন না। কিন্তু আমরা জানি যে ওই যে শিবিরের যে ক্যান্টনমেন্ট বলে যে মাদ্রাসা তালিমুল মিল্লাত থেকে বেরিয়ে আসা এই সৈনিক শিবিরের চেয়েও বেশি শিবির। তো এখন হচ্ছে গিয়ে কথা যে ভাই তুমি তাহলে শিবিরের প্যানেল থেকে নির্বাচন করো। আপনি দেখেন এই যে ডাকসুতে তাদের কনফিডেন্স লেভেলটা কম ছিল, তারা বললো বিভিন্ন জায়গা থেকে তারা লোকজন নিয়ে এসে সেদেরকে নির্বাচন করছে। কারা? আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদিকাকে দেখলাম, ঝুমা, যাই হোক, উনি কিন্তু এর আগে মাথায় কাপড় টাপড় দিত না, জয় বাংলা বলে স্লোগান টোগান দেওয়া ভিডিও আছে না, অবভিয়াসলি ওদের সকলেরই আছে। ও ঠিক আছে, উনি কোথা থেকে আসছে যে না উনি শিবির করে না, শিবির সবাইকে নিয়ে একটা সম্মিলিত পরিষদ করছে, খুব ভালো, আমরা হাততালি দিলাম, ভালো উদ্যোগ। যেই মাত্র নির্বাচন শেষ হলো দেখা গেল যে উনি শিবিরের খপ্পরে পড়ে গিয়েছেন। এনসিপির তো নেত্রীদের কথা কি বলবো, মানে যারা আগে ধরেন অনেক তথাকথিত বাম রাজনীতি করতে আমরা দেখতাম, যাদেরকে শাহবাগী বলে সাধারণ নির্দোষ শিবিররা গালাগালি করতো, এরা এখন সকলেই কে কার আগে মহিলা এমপি হবেন, পুরুষ এমপি হবেন, কে কার চেয়ে বড় জামাতি হবেন, এই কম্পিটিশনে আছেন, কারণ তারা প্রত্যেকেই জামাত। বিশ্ববিদ্যালয়ের সবগুলার যে সাংবাদিক ক্লাব, প্রেস ক্লাব, সাংবাদিক সমিতি, বিতর্ক সমিতি, আলোচনা সমিতি, এই সমিতি সেই সংগঠন, এগুলার মধ্যে শিবির বিভিন্ন ছদ্মাবরণে বসে আছে, লিডারশিপে আছে এবং তারা এগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। মুশকিলটা হচ্ছে কি, এই বিভ্রান্তির জায়গাটায় সাধারণ মানুষকে এরা বারবার এইসব করে বিভ্রান্ত করে থাকে। আমি একটা খবর পড়েছিলাম সমকালে, এটা আজকে না, 2010 সালের, যে শিবির বিভিন্ন দেশে বিভিন্ন সংগঠন নামে তারা আছে। এই যে আমরা যারা যুক্তরাজ্যে আছে আমরা দেখেছি, যুক্তরাজ্যে উদ্ভট লোকজন, মানে পুরা কাপল, হাজব্যান্ড ওয়াইফ দেখতাম অনেক প্রগতিশীল, নাটক টাটক করে, কবিতা পড়ে, এই করে সেই করে, কালচারাল। 5ই আগস্টের পরে বন থেকে বেরোলো টিয়ে, লাল টুপি মাথায় দিয়ে, এবং দেখা গেল যে এদের কিবলা হচ্ছে লাহোর। ওই যে গোলাম আজম সাহেব বলছিলেন না যে সকলের জামাতের হেড অফিস আগেও লাহোরে ছিল, এখনো লাহোর। তো এখন দেখা যায় উদ্ভর্ষণ। এতে হচ্ছে কি আমাদের সোশ্যাল স্ট্রাকচারটা ভেঙে যাচ্ছে। এতে হচ্ছে কি, যেমন ধরেন অবিশ্বাস তৈরি হচ্ছে রাজনীতির মধ্যে। ছাত্রদলের একজন নেতা আছেন, উনি গতবার জিএস ক্যান্ডিডেট ছিলেন, হামিম, তার সম্পর্কে সেদিন আমাকে একজন বলছে ভাই এটা তো গুপ্ত, এটা তো জামাতের লোক। আলম ভাই কেন তোমার এটা মনে হচ্ছে সে জামাতের লোক? বলে এই যে দেখেন মুক্তিযোদ্ধাদেরকে গিয়ে ফজু পাগলা বলে গালি দিয়েছিল টেলিভিশনে, এটা মনে করেন জামাতি পোলাপান ছাড়া কেউ দিতে পারে। এই যে দেখেন বিভিন্ন জায়গায় সে এখন ইফতার পার্টি করে বেড়াচ্ছে, কারণ হচ্ছে এটা কার? জামাতের শিবিরের একটা কি বলা যায়,
তাদের সিগনেচার অ্যাক্টিভিটিস। এখন শিবির দেখতে পাচ্ছে যে আগামীতে শিবির হিসাবে আসতে পারবে না, এখন এর দিচ্ছে যে তুই খাওয়া দাওয়া ইফতার করা, তুই চলে আয়। এই যে একটা অবিশ্বাস তৈরি হচ্ছে, যে বলছে সে নিজেও কিন্তু বিএনপি সমর্থক, ছাত্রদল সমর্থক, এই যে নিজেদের মধ্যে বিভিন্ন সংগঠনের মধ্যে, আমার ধারণা এখন তো আওয়ামী লীগ তো আটকে উঠে, আরে ভাই এটা কি আসলে আওয়ামী লীগ নাকি এটা গুপ্ত? এবং এটা অস্বাভাবিক হওয়ার কথা না, কারণ হচ্ছে আওয়ামী লীগের নামে ফেসবুকে অনেকগুলো নিক আছে যাদের কাজ হচ্ছে নারীদেরকে নির্যাতন করা, নারীদের নামে অশ্লীল কথাবার্তা বলা। এদের প্রোফাইলে দেখবেন বঙ্গবন্ধুর ছবি নাইলে শেখ হাসিনার ছবি দিয়ে আছে, এবং তাদের একমাত্র কাজ হচ্ছে মানুষকে ট্রোল করা, Pro-71 মানুষদেরকে বিগড়িয়ে দেওয়া, এবং বাকিরা সন্দেহ করে যে এটা কি আসলে আমাদের লোক নাকি এটা গুপ্ত হিসাবে নারী নির্যাতন করে এবং নারীদের প্রতি অশ্লীল কথাবার্তা বলে মানুষকে বিতরশ্রদ্ধ করে দিচ্ছে, মানে বিতর্কিত করছে আমাদেরকে। এই প্রশ্নগুলো যেহেতু আছে, সেই কারণে আমার কাছে মনে হয় শিবিরকে এখন গুপ্ত বলা ঠিক হবে না, শিবিরকে মুনাফেক বলতে হবে। এবং এই মুনাফেকদের মুখোশ উন্মোচন করার দায়িত্ব শুধু ছাত্রদলের ঘাড়ে দিলে হবে না। তারা সরকারি ছাত্র সংগঠন, তারা আজকে করবে কালকে করবে না, তাদের কি যেন মায়ের পেটের ভাই বলে তারা নিজেরাই নিজেদেরকে বলে, এবং তাদের লিডারে এটা আপুস হয়ে যাবে। এই শাহবাগে যে কিলাকিলি ঘুষাঘুষি হয়েছে এটা থাকবে না, দুই পক্ষই একজন আরেকজনে কুলে জড়ায় নিবে, চুম্মাচাটি করবে, বাট সেটা ডিফারেন্ট কথা। হয়তো ছাত্রদলের কর্মীরা এটা মেনে নিবে না, কষ্ট পাবে, বাট এটা বাস্তবতা। কিন্তু গুপ্ত রাজনীতির নামে মুনাফিকি রাজনীতি যেটা বাংলাদেশে চলছে, বিভিন্ন সংগঠনের নামে সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে, এইটার বিরুদ্ধে আমাদের সকলকেই সোচ্চার হতে হবে। রাজনীতি যে যার মতো করুক, তার রাজনৈতিক দলের নামে করুক, কিন্তু গুপ্তদের নামে এই মুনাফিকদের মুখোশ উন্মোচন করার দায়িত্ব সবাইকে নিতে হবে। প্রিয় দর্শক, ভালো থাকুন, কথা হবে আগামীকালকে অন্য কোনো বিষয় নিয়ে। প্রিয় সুধী, প্রীতি ও শুভেচ্ছা রইল। বাংলাদেশে যে হাহাকার চলছে, বাংলাদেশে যে বর্তমান সরকারের এই 2 মাস সময়ের ভেতরে সমাজ যে অস্থিরতার দিকে যাচ্ছে, এর কারণ কি? এটা কি পরিকল্পিতভাবে সৃষ্টি করা হচ্ছে? এই সরকারকে কি জামাতে ইসলামী বা শিবির জোর করে ক্ষমতার থেকে বের করে দিতে পারে কিনা? এবং বাংলাদেশ জামাতে ইসলামী কোনো সরকার গঠন করার এখনো নৈতিক, জাতীয়, আন্তর্জাতিক পর্যায়ে কোনো রকমের অবস্থান তৈরি হয়েছে কিনা, সেই বিষয়টি একটু খতিয়ে দেখতে চাই। বিএনপি কি ভীত সন্ত্রস্ত? বিএনপি কি মনে করছে যে জামাত চাইলেই তাকে ক্ষমতা থেকে ফেলে দিতে পারে? আমার মনে হয় না বিএনপি তা মনে করছে। কিন্তু এক শ্রেণীর সো-কল বোদ্ধা, সো-কল যোদ্ধা, সো-কল সুশীল, ওই বদি আলমের মতো, তারা বলা শুরু করেছে, এবং ক্রাইসিস গ্রুপ নামে আরেকটি নতুন ছুতিয়া নতুন তথ্য দিচ্ছে। মানে সরকারকে পরামর্শ দিচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য, সরকারকে পরামর্শ দিচ্ছে ইউনূসের ভুয়া সংস্কার মেনে নেওয়ার জন্য, সরকারকে পরামর্শ দিচ্ছে ওই আলী রিয়াজ, বাটপার আলী রিয়াজের তথ্য মেনে নেওয়ার জন্য। এখন আপনারা মানে মূল কথায় যাওয়ার আগে, এই যে ক্রাইসিস গ্রুপ নামে যেটা, এটা কারা শুরু করলো? এই 90-এর দশক, এটা বেশি দিন আগের কথা না। জর্জ সরস নামে একজন ইহুদি, আমেরিকান ইহুদি দনকুবের, তিনি পৃথিবীতে বড় বড় কর্পোরেশনগুলা, যেগুলা জুইশ কর্পোরেশন, জুইশ লবি অথবা অন্যান্য যেসব কর্পোরেশন রয়েছে, তাদের সাথে একটা সমঝোতা করে বিভিন্ন দেশের সরকারকে প্রেশারাইজ করে, এবং এই প্রেশারাইজ করে তার পছন্দের নীতি, সে যেটা পছন্দ করে, তারা যেটা পছন্দ করে, তাদের স্বার্থ যেভাবে সংরক্ষিত হয়, মানুষ যেভাবে মরে আর কর্পোরেশন যেভাবে ধনী হয়, সেই রকমের কাজ কারবারের সাথে এই ক্রাইসিস গ্রুপ জড়িত। এটার সদর দপ্তর হচ্ছে ব্রাসেলসে, বেলজিয়ামের রাজধানী। আর সেখান থেকেই তারা পৃথিবীর নানা দেশে গুটি চালে। সরকার পরিবর্তনে কখনো কখনো তারা জঙ্গিদেরকে অর্থায়ন করে, কখনো কখনো তারা সরকার বিরোধীদেরকে অর্থায়ন করে, কখনো কখনো তারা রাষ্ট্রবিরোধীদেরকে অর্থায়ন করে, কখনো কখনো তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য বিশেষ বিশেষ গোষ্ঠীকে, সেনাবাহিনীকে অর্থায়ন করে। সুতরাং কোনো দেশ, কোনো রাষ্ট্র, কোনো সরকার যদি এই স্বার্থবাদী মহলের যে রিসার্চ, তাদের যে কথাবার্তা, মানে গতকাল আমরা ওই প্রথম আলোতে দেখেছিলাম না, যে ক্রাইসিস গ্রুপ একটি
মানে প্রতিবেদন দিয়েছে, সেখানে বলেছে, আওয়ামী লীগের কথা একটু বলেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলাগুলোর দিকে একটু খেয়াল করার জন্য। খেয়াল করে দেখেন, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়ার জন্য বলেনি, বলেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলাগুলোর দিকে একটু খেয়াল রাখার জন্য। এক, দ্বিতীয়ত, এই জামাত এবং এনসিপিরা নিজেদেরকে যে জুলাই আন্দোলনের হোতা দাবি করে, তাদের যে দাবি, তাদের যে কথা, তাদের যে চাওয়া, সেগুলো যেন পূরণ করে। তার মানে বিএনপি সরকারকে মোটামুটি জামাত এবং এনসিপির কথা মতো চলার প্রেসক্রিপশন দিয়েছে ক্রাইসিস গ্রুপ। তা এখন এই ক্রাইসিস গ্রুপের এই কথা শুনে বিএনপি যদি মনে করে যে না, আমাদেরকে ঠেলে ফেলে দিতে পারবে জামাত, আমার মনে হয় বিএনপি এটা ভুল করবে। কেন ভুল করবে আমি বলি। গতবারে যে নির্বাচনটি হলো, ফেব্রুয়ারির 12 তারিখে যে নির্বাচনটি হলো এই বছর, আপনারা যদি দেখেন যে জামায়াতে ইসলামী এককভাবে 60 থেকে 62টি আসন বা 63টি আসন পেয়েছে। এনসিপি তাদের যে আরো আমলা কামলা যারা আছে সবাই মিলে কিন্তু 72 বা 62টি আসন পেয়েছে, বা 72টি আসন পেয়েছে। এই 72 থেকে যদি 10টি বাদ দেন তাহলে 62। এই 62 আসন নিয়ে 300 আসনের পার্লামেন্টকে আপনি ঠেলে ফেলে দিবেন, এটা আসলে আজগুবি। আর একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো সরকার পতন বা পরাজয় বা সরকারের অবসান, আপনি যেভাবে বলেন, এটা হতে গেলে বেশ কয়েকটা ফ্যাক্টর দরকার। শেখ হাসিনার সরকারের দীর্ঘ 17 বছর শাসন করার পর যত ভালো কাজে করুক, সমাজের একটা কমন টেন্ডেন্সি হলো ক্ষমতার বিরুদ্ধে সমাজে একটা বিশেষ গ্রুপ দাঁড়ায়। তো শেখ হাসিনা যখন রাষ্ট্র শাসন করছে লং টাইম, কারো প্রতি সুবিচার করলে কারো প্রতি অবিচারও হয়ে থাকতেই পারে, এটা রাষ্ট্র, 18 কোটি মানুষের দেশ, হতেই পারে। সেই কারণে সমাজে কিন্তু একটা ভাইব তৈরি হয় যে আমরা পরিবর্তন চাই। বাংলাদেশটা, এই ব্রিটেনে দেখেন, কনজারভেটিভ সরকার যখন 10-15 বছর থাকে, তখন তাদের বিরুদ্ধে বিশাল একটা জনমত তৈরি হয়। গত বছর যে নির্বাচনটি হলো, যে এখন যিনি প্রাইম মিনিস্টার আছেন কেয়ার স্টারমার, তিনি ওই নির্বাচনে স্মরণকালের ইতিহাসে সবচেয়ে ভূমিধস জয় লাভ করেছে কনজারভেটিভের বিরুদ্ধে। কিন্তু এখন সরকারের অবস্থা খুব ভালো যাচ্ছে না, এখনো 2 বছরও যায়নি, 1 বছর সবেমাত্র যাচ্ছে। তাহলে খেয়াল করে দেখেন, মার্গারেট থেসার বিশাল নেত্রী ছিলেন, লৌহ মানবী বলা হতো, কিন্তু তৃতীয়বার তিনি যখন নির্বাচিত হলেন, তার দলের ভিতরেই বিদ্রোহ হলো, তাকে জন মেজরের কাছে ক্ষমতা দিয়ে চলে যেতে হয়েছিল। ঠিক এমনি পৃথিবীর নানা দেশে, যেই সব দেশে লং টাইম ডেমোক্রেটিক্যাল প্রসেসের লিডার থাকার সুযোগ আছে, প্রধানমন্ত্রী থাকার সুযোগ আছে, সেই সব দেশে গণতন্ত্র থাকলে, বাক স্বাধীনতা থাকলে, নিউজ পেপার থাকলে, টেলিভিশন থাকলে জনমত তৈরি হয় সরকারের বিরুদ্ধে, যেটা বাংলাদেশে হয়েছে। এটা হলো একটা প্যানোমেনা। দ্বিতীয় প্যানোমেনাটি ছিল, আমেরিকা কোনোভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে বঙ্গোপসাগরে তাদের আধিপত্য বিস্তার করতে পারছিল না। কোনো মতেই বাংলাদেশের ভেতর দিয়া বার্মাতে বিচ্ছিন্নতাবাদীদেরকে অস্ত্র দিতে পারছিল না। কোনোভাবেই বাংলাদেশের বন্দর এবং বাংলাদেশের অভ্যন্তরে আমেরিকার যে স্যাটেলাইট, এটার গতি প্রকৃতি বৃদ্ধি করতে পারছিল না। যার কারণে ডিপ স্টেট কোটি কোটি টাকা নয়, বিলিয়ন বিলিয়ন টাকা এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশের সরকার পরিবর্তন করার জন্য, রিজিম চেঞ্জ করার জন্য ডক্টর ইউনূসদের মতো দেশ বিরোধী বাটপারদেরকে দিয়ে বছরের পর বছর কাজ করেছে। যার কারণে ওই সরকারের বিরুদ্ধে যে একটা গোষ্ঠী মতামত তৈরি করেছিল, সেটার সাথে সেটাও যোগ হয়েছে। ফাইনালি আমাদের যে সেনাবাহিনী, আমাদের যে বিশ্ববিদ্যালয়, আমাদের বিশ্ববিদ্যালয় 1 শ্রেণীর যে প্রফেসর, তাদেরকে কিনে ফেলেছে আমেরিকা। তারপরে সেনাবাহিনীর ভেতরেও আমেরিকা একটা প্রভাব বিস্তার করেছে নানাভাবে। এই সব কারণে মানুষও থাকার কারণে শেখ হাসিনা সরকারের পরাজয় ঘটেছে। কিন্তু আজকের দিনে যে বিএনপি বিরুদ্ধে যে সংগ্রাম জামাত করতে চাচ্ছে, তাদেরকে ফেলে দিতে চাচ্ছে, এটার সাথে যদি আওয়ামী লীগকে ফেলে দেওয়ার তুলনা আপনি করেন, সেটা এখনো তৈরি হয়নি। কেন তৈরি হয়নি? গত নির্বাচনে যেহেতু বিএনপি 200-র উপরে আসন পেয়েছে, তার মানে বোঝা গেল তারা একটা জনসমর্থনের ভিত্তিতে
আছে এই মুহূর্তে। যদিও আওয়ামী লীগ থাকলে তাদের এর অর্ধেক আসন থাকতো কিনা সেটাও সন্দেহ। যেহেতু আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ পায়নি, বিএনপি সেখানে এসছে। এখন আজকে জামাত বোঝানোর চেষ্টা করতেছে যে আওয়ামী লীগকে যেভাবে ফেলে দেওয়া গেছে, বিএনপিকেও 16 দিনের মাথায় ফেলে দেব। কথাটি আপনারা শুনে অবাক হবেন না, এটা তারা বলছে, কিন্তু এটা আসলে বাস্তবে সম্ভব না। কেন সম্ভব না? দেখেন, আমি যে কথাটি বললাম যে আন্তর্জাতিক মহল, সেই মহলের পয়সা থাকতে হবে, লং টাইম সরকার শাসন করে জনমত তার বিরুদ্ধে যেতে হবে, এবং ভেতর থেকেও ভাঙন শুরু হতে হবে। এর কোনোটাই বিএনপিতে এখনো গুণে ধরেনি। বিএনপি সরকার চালাতে ব্যর্থ হচ্ছে, এটা সত্যি। জনগণের যে আস্থা, জনগণের যে বিশ্বাস, জনগণের যে চাওয়া, সেটা তারা কোনোভাবেই পূরণ করতে পারছে না, এবং পারার কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না। এর কারণ হচ্ছে নেতৃত্বের যে যোগ্যতা, গুণাবলী, নেতৃত্বের যে সাহস, নেতৃত্বের যে ক্ষমতা, সেটা কিন্তু তারেক রহমান দেখাতে প্রথম দিন থেকেই ব্যর্থ হয়েছেন। তিনি সংসদে কথা বলেন না, আর যদি বলেন ভুলভাল বলেন। ভয় তিনি এখন মুখ খুলতে সাহস পান না। তিনি এই তার বাপের দেশ বগুড়াতে গিয়েছিলেন, সেখানে মানুষ তার কাছ থেকে দীর্ঘদিন পরে এসছেন, কিছু বক্তৃতা শুনতে চেয়েছিলেন। তিনি বললেন যে বাপের দেশে এসছি, আমাকে খাওয়াবেন না, আমার তো খিদে লেগেছে। তার মানে কথা বলাটা তার জন্য এখন রীতিমতো একটা ব্যারামে পরিণত হয়েছে, অর্থাৎ না বলাটা। তিনি কথা বললেই ভুল বলছেন। ইনি জীবিত মানুষকে মৃত মানুষকে জীবিত বানায় ফেলতেছেন, এবং ইতিহাস যেটা কখনো ঘটেনি সেটাকে ইতিহাসের অংশ করে ফেলছেন, এবং এর জন্য পরবর্তীতে তিনি দুঃখ প্রকাশ করছেন না। এই রকম অযোগ্য মানুষ রাষ্ট্র কি পরিচালনা করবে, দল কি পরিচালনা করবে, সমাজ রাষ্ট্রকে কোথায় নিয়ে যাবে, এটা কিন্তু মানুষ আস্তে আস্তে বুঝতে শুরু করেছে। এখন আপনারা দেখেন, এই যে এনসিপি, এই যে জামাতে ইসলামী, তারা কত হুঙ্কার করেছিল না? গতকাল আপনারা শাহবাগ থানার মোড়ে দেখেন ওই দাতাল শুয়োরটাকে, আর যে বলেছিল যে সারাদিন পিটা হবে, তাকে কিভাবে পেটানোর পর কোনো রকম সেখান থেকে উদ্ধার হয়েছে। এই পেটাপেটি চলবেই। চট্টগ্রামে নিউ মার্কেটে আমরা দেখেছি একজনের পায়ের গোয়ালি কেটে নিয়েছে। এখন শেয়ালে শেয়ালে মারামারি হবে, আমরা দূর থেকে দেখব। বাংলাদেশ আওয়ামী লীগ এখন রাজনীতি করার সুযোগ পাচ্ছে না। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বাটপার ইউনুস যে বন্ধ করেছিল, সেটা এই তারেক জিয়া সিলমোহর করে দিয়েছেন। আমরা একদিক থেকে ভালোই হলো, আমরা আমাদের ক্ষমতায়, আমাদের যোগ্যতায় এই পথ, এই মত, এই দেশ, এই মানুষের কাছে কিভাবে আবার নিজেদেরকে তুলে ধরি, সেটা দেখার অপেক্ষায় থাকেন আপনারা অনেকেই ভাবছেন আওয়ামী লীগ কি নীরব হয়ে গেল? না, আওয়ামী লীগ নীরব হয়ে যায়নি। সরব হতে হয় ক্ষমতার জন্য। যদি আপনি সরব হন, জোর করে একজনকে হটান, আরেকজনকে নিয়ে আসেন ক্ষমতার জন্য। কিন্তু আমরা এখন ক্ষমতা লোভী নয়, আমরা ক্ষমতার জন্য চিন্তা করছি না। আমরা চিন্তা করছি প্ল্যান করতে হবে এই দেশের উপরে বিদেশি প্রভুদের যেইভাবে কুদৃষ্টি পড়েছে, সেখান থেকে এই দেশটাকে কিভাবে রক্ষা করা যায়। এই দেশে বিদ্যুতের আলোতে আলোকিত হয়েছিল, সেই এখন অন্ধকার নেমে এসেছে। সেই অন্ধকার থেকে দেশকে কিভাবে আবার আলোকিত করা যায়। এই দেশে শিশুদেরকে টিকা দিয়ে প্রটেক্টেড রাখা হয়েছিল, সেই শিশুদের টিকার অভাবে শত শত শিশু মারা যাচ্ছে। এই শিশুদের জীবন কিভাবে রক্ষা করা যায়। আমরা চিন্তা করছি পাকিস্তানের মতো মৌলবাদী জঙ্গি গোষ্ঠীরা, আপনারা শুনছেন বিমান বাহিনীতে, সেনাবাহিনীতে তারা ঢুকে বাংলাদেশের বিমান হাইজ্যাক করে প্রতিবেশী দেশে আক্রমণের চিন্তাভাবনা চালাচ্ছে। আমাদের সেনাবাহিনীকে টুটা করে দিচ্ছে, আমাদের বিমান বাহিনীকে কবজা করছে। আমাদের নৌবাহিনীতেও এসে তারা ঢুকেছে কিনা সেটা এখনো আমরা খবর পাইনি। এই জায়গা থেকে দেশের সিকিউরিটিকে আমাদের মজবুত করা। আমাদের গঙ্গার পানি চুক্তিটি শেষ হয়ে যাচ্ছে এই সেপ্টেম্বরে, এটাকে কিভাবে আবার রিনিউ করা যায়, এই সব ভাবনায় আওয়ামী লীগ ব্যস্ত। এবং আওয়ামী লীগ ভেতরে ভেতরে তার নেতা কর্মী, গ্রাম লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রত্যেকটা লেভেলে নেতার সাথে, কর্মীর সাথে, নেতৃত্বের সাথে একটা যোগাযোগ তৈরি হয়েছে। এটা চলতে থাকবে, যতদিন যাবে সেটা বেগবান হবে। আপনারা দেখবেন মেঘ দেখে কেউ করিসনি ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারাশশীর হারাহাসি,
অন্ধকারেই ফিরে আসে। বাংলাদেশ আওয়ামী লীগ যখন ফিরবে এই দেশের রাজনীতিও আবার চাঙ্গা হবে। বাংলাদেশ আওয়ামী লীগ যখন ফিরবে এদেশের মানুষের স্বপ্ন দেখা আবার শুরু হবে। বাংলাদেশ আওয়ামী লীগ যখনই ফিরবে এদেশের উন্নয়ন এবং উন্নয়নের গতিধারা আবার ফিরে আসবে এবং বাংলাদেশ বিশ্বের যে ইমার্জিং টাইগার সে টাইগার আবার রোয়ার করবে। এখন বাংলাদেশ বিড়ালে পরিণত হয়েছে। এখন যারা শাসন করছে তারা বিড়ালের শাসক। আর আমরা যখন ফিরে আসব আমরা বাংলাদেশের মানুষের শাসক হব, বাংলাদেশকে শাসন করব, শোষণ নয়। আমরা যে মন্ত্রী দিব, আমাদের যে মন্ত্রীরা হবে, আপনারা দেখলে তার কথা শুনলে বুঝবেন তিনি দেশ এবং জাতিকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে। আর এখন যেসব মন্ত্রী এমপি আপনি দেখছেন এদেরকে অনেকে চেয়ারম্যানও মনে করছেন না। এটাই হচ্ছে বিএনপির রাজনীতির বড় দুর্বলতা। যাকে যেখানে দেওয়া দরকার, যার যে ক্ষমতা থাকা দরকার সেটা নেই, সেখানে দেওয়া হয়নি। নেতার পছন্দে নেতৃত্ব এসছে, যার কারণে প্রকৃত নেতৃত্ব উঠে আসায়। তাই বিএনপি কলাপস করবে জামাতের কারণে নয়, বিএনপি কলাপস করবে এনসিপির কারণে নয়, তাদের আন্দোলনের কারণে নয়, তাদের জঙ্গিবাদের কারণে নয়। বিএনপি কলাপস করবে মুক্তিযুদ্ধের আদর্শ থেকে তারা দূরে সরে যাচ্ছে এবং বাংলাদেশের যে মানুষের আশা এবং আকাঙ্ক্ষা এবং যে সৎ এবং ন্যায়বান নেতৃত্ব দিয়ে দেশ চালানো যেত সেই রকম মানুষকে ইনক্লুড না করে ওই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে চালানোর চেষ্টা করা হচ্ছে। তাই বিএনপি ভিতর থেকেই ধ্বংস হবে এবং এই দেশের জন্মের সাথে আওয়ামী লীগের যেমন জড়িত, নাম জড়িত, মুক্তিযুদ্ধের সাথে, ৭০-এর নির্বাচন সাথে, অসাম্প্রদায়িক চেতনার সাথে, সংবিধানের সাথে। ঠিক আবার বাংলাদেশ আওয়ামী লীগ যখনই ফিরে আসবে মানুষ মনে করতে শুরু করবে হ্যাঁ এখন এই দেশের যারা মালিক জনগণ তাদের প্রতিনিধি আসছে, আর বাকি যারা আছে এগুলো হচ্ছে বিদেশের তাবেদার, বিদেশিদের অস্ত্রে, বিদেশিদের অর্থে, বিদেশিদের স্বার্থে তারা ক্ষমতায় থাকে। আর আওয়ামী লীগ দেশের মানুষ, নিরীহ জনগণ, ঠেলা রিক্সা, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, কৃষক, জেলে, কামার, কুমার, মুচি, শিক্ষক, ছাত্র এবং সাধারণ মানুষের প্রতিনিধি। এই আওয়ামী লীগ ফিরে আসার অপেক্ষায় বাংলাদেশের মানুষ দিন গুনছে। আপনারাও অপেক্ষা করুন, আমরা আসছি খুব শীঘ্রই।